হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা এমন একটি সাবজেক্ট অধ্যয়ন করব যে সাবজেক্টটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা জানি যে এই সাবজেক্ট নিয়ে আমাদের যে ত্রিপুরা রাজ্যে বা বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমই থাকে, তারপরও এই সাবজেক্টটার গুরুত্ব খুবই অপরিসীম। তো সেই সাবজেক্টটা কী তোমরা অবশ্যই জানতে চাইবে যে সেই সাবজেক্টটা কী। আমি যে সাবজেক্টটা পড়াতে চাইছি সেই সাবজেক্টটা হচ্ছে ইকোনমিক্স, মানে অর্থনীতিবিদ্যা। তাহলে এই ইকোনমিক্স বিষয়টা আমি যে পড়াতে যাচ্ছি এটা হলো ক্লাস 12-এর, এবং ক্লাস 12-এর যে সিলেবাস সেই সিলেবাস মোতাবেক আমরা যে পাঠটা আজকে পড়াবো সেই পাঠটা হচ্ছে প্রথম ভাগ প্রারম্ভিক সমষ্টিক ইকোনমিক্স, মানে ম্যাক্রো ইকোনমিক্সের এটা একটা পার্ট। তাহলে ম্যাক্রো ইকোনমিক্সের যে পার্টটা আজকে আমি তোমাদেরকে শেখাতে যাচ্ছি অথবা পড়াতে যাচ্ছি সেটার মধ্যে ইউনিট 1-এ যে বিষয়টা আমরা দেখছি সেটা হচ্ছে জাতীয় আয়ের হিসাব। তাহলে জাতীয় আয়ের হিসাবটা থেকে আমরা যে বিষয়গুলি আমরা জানতে পারবো আজকের সেই ক্লাস থেকে, সেইগুলি বিশেষ হচ্ছে যেমন হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স, মানে ম্যাক্রো কথাটার মানে হচ্ছে সমষ্টি, মানে সমষ্টিগত অর্থনীতি কাকে বলে। সেকেন্ড যে পার্টটা আমরা আলোচনা করতে যাব সেটা হচ্ছে জাতীয় আয় সম্পর্কিত কিছু ধারণা। সেই ধারণার মধ্যে কি কি জিনিস আমরা আজকে জানতে পারবো সেটা হচ্ছে জিডিপি এট মার্কেট প্রাইস। আমি এখানে লিখেছি ব্ল্যাকবোর্ডে জিডিপি এফসি মানে ফ্যাক্টর কস্ট, জিএনপি মার্কেট প্রাইস, জিএনপি এফসি। এখানে এমপি দিয়ে বোঝানো হচ্ছে মার্কেট প্রাইস, এফসি দিয়ে হচ্ছে ফ্যাক্টর কস্ট। এইভাবে আমরা প্রতিটি বিষয় মার্কেট প্রাইস এবং এফসির মধ্যে জিনিসটি ক্লিয়ার করব। এরপরে যে বিষয়টা আমাদের কাছে আছে জাতীয় আয়। জাতীয় আয় জিনিসটা কি এটা আমরা আজকে জানতে পারবো, যে জিনিসটা জানা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা দেশের অর্থ ব্যবস্থা কি সেটা জাতীয় আয়ের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো যে জাতীয় আয় জিনিসটা কি, এবং জাতীয় আয় যদি আমরা সমৃদ্ধশালী করতে পারি, জাতীয় আয়কে যদি আমরা খুব উন্নত মানের পৌঁছতে পারি, তাহলে আমাদের দেশটা কিরকম হবে, দেশটা দেখে আমরা বুঝতে পারি ওই দেশের জাতীয় আয় কিরকম হবে, অথবা জাতীয় আয় থেকে আমরা বুঝতে পারি দেশটা কিরকম হবে। তো এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সেই অধ্যায়টা আমরা আজকে ভালোভাবে জানতে পারবো। তারপরে আমরা যে বিষয়টা আজকে জানতে পারবো সেটা হচ্ছে মোট দেশীয় উৎপাদন এবং কল্যাণ। মানে মোট দেশীয় উৎপাদন মানে হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। মানে হচ্ছে গ্রস মানে হচ্ছে মোট দেশীয় উৎপাদন, আর জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল মানে হচ্ছে মোট জাতীয় আয়, আর এনএনপি হচ্ছে নেট ন্যাশনাল মানে নিট জাতীয় উৎপাদন। তো এই বিষয়গুলি আজকে আমরা এই ক্লাস থেকে ভালোভাবে জেনে নিতে পারবো। তারপরে যে বিষয়টা আজকে আমরা আলোচনা করব জিডিপি এবং তার কিছু মৌলিক ধারণা। জিডিপি বিষয়টা জানতে গেলে আমাদের যে বিষয়গুলি একটু জানার দরকার, প্রাথমিক বিষয়গুলি, এই প্রাথমিক বিষয়গুলি আমরা আজকে একটু জেনে নেব আজকে আমাদের এই ক্লাস থেকে। তে প্রথমে আমরা জানতে চাইব যে জাতীয় আয়ের হিসেবের মধ্যে যে আমরা বলছি যে ম্যাক্রো ইকোনমিক্স মানে সামষ্টিক অর্থনীতি কাকে বলে। তো সামষ্টিক অর্থনীতি জানতে গেলে প্রথমে আমাকে জানতে হবে ব্যষ্টি অর্থনীতি কি। কারণ অর্থ ব্যবস্থার মধ্যে দুইটা জিনিসকে আমরা পুরো অর্থ ব্যবস্থাটার মধ্যে আমরা দুইটা জিনিস ভাবে ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো কথাটার মানে হচ্ছে ক্ষুদ্র ইউনিট, ছোট জিনিসকে আমরা মাইক্রো হিসেবে ধরে নিই। আর ম্যাক্রো মানে হচ্ছে বৃহদাকার, যে শাস্ত্রের মধ্যে বৃহদাকার বিষয়টা আলোচনা করা হয় সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো কথার মানে হচ্ছে একটু বড় আকারের। তাহলে ব্যষ্টি ইকোনমিক্স বলতে আমরা কোন জিনিসটা বুঝি? সাধারণত আমরা অর্থ ব্যবস্থার যে ইউনিটগুলি ক্ষুদ্র ইউনিট, ক্ষুদ্র বিষয়, ব্যক্তিবর্গ বিষয়গুলিকে নিয়ে অর্থ ব্যবস্থার মধ্যে আলোচনা করা হয়, সেগুলিকে আমরা বলি ব্যষ্টিগত ইকোনমিক্স বা ব্যষ্টিগত অর্থবিদ্যা। এই ব্যষ্টিগত অর্থবিদ্যার মধ্যে আমরা যদি উদাহরণ হিসেবে একটু জানতে চাই, সেই আলোচনার মধ্যে আসবে ব্যক্তি হিসেবে পরিবার আর হলো ফার্ম। কোনো একটা অর্থ ব্যবস্থার মধ্যে পরিবার বিষয় যখন আমরা কোনো হাউজহোল্ড, পরিবার মানে হাউজহোল্ড বিষয় যদি আমরা আলোচনা করি, সেই হাউজহোল্ডটাকে আমরা বলবো ব্যষ্টি অর্থবিদ্যার একটা ইউনিট, হাউজহোল্ড গেল। তারপর আমরা ফার্ম, মানে আমরা জানি অর্থ ব্যবস্থার মধ্যে উৎপাদন অনেকগুলি ইউনিট থাকে, এই উৎপাদন ইউনিটগুলির মধ্যে একটা হচ্ছে ফার্ম। তো ফার্ম যে বিষয়টা সেটা হচ্ছে ক্ষুদ্র বা আমরা যেটা বলি ব্যষ্টিগত ইকোনমিক্সের উদাহরণ। তারপরে আমরা যেটা বলবো সামষ্টিক অর্থনীতি কাকে বলে। তো সামষ্টিক অর্থনৈতিকগত জিনিসটি হচ্ছে আমরা প্রথমে বলছি যে ম্যাক্রো মানে বিশাল। তাহলে অর্থ ব্যবস্থার মধ্যে যে ক্ষেত্রগুলি বৃহদাকার, অর্থ ব্যবস্থার বৃহদাকারটাকে নিয়ে আলোচনা করা হয়,
হ্যাঁ, সেটাকে আমরা বলছি সমষ্টিগত অর্থনৈতিক বা সমষ্টিগত অর্থনীতি বা অর্থবিদ্যা। এই সমষ্টিগত অর্থবিদ্যার মধ্যে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন জাতীয় আয়। জাতীয়, আমরা আজকে যে টপিকটা আলোচনা করছি সেটা ম্যাক্রো ইকোনমিক্সের একটা পার্ট, জাতীয় আয়। তাহলে আমরা আর কি পাই এই সমষ্টিগত অর্থবিদ্যার মধ্যে? যেমন আমরা মোট অর্থের যোগান, মোট কর্মসংস্থান, এইগুলি বিষয় হচ্ছে জাতীয় অর্থনীতি ক্ষেত্রে একটা উদাহরণ হিসেবে আমরা বুঝে নিতে পারি। তাহলে আমরা প্রথমে আজকে প্রথম যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ব্যষ্টি, হ্যাঁ, অর্থনীতি কি, তারপরে সমষ্টিগত অর্থনীতি কি। তো সমষ্টিগত অর্থনীতি আমাদের আজকের যে অধ্যায়টা সেটা হচ্ছে সমষ্টি অর্থনীতি গড়তারের একটা পার্ট। তো ক্লাস 12 ইকোনমিক্সের যে প্রথম পার্ট, সেই প্রথম পার্টের মধ্যে আমরা হোয়াট ইজ প্রথম ম্যাক্রো ইকোনমিক্সটা জানতে পারলাম। মানে কি, যে সমষ্টিগত অর্থনীতি জিনিসটা কি। তাহলে সমষ্টিগত অর্থনীতি বলতে আমরা এটাই বুঝলাম, অর্থব্যবস্থার যে ইউনিটগুলি বা যে অধ্যায়গুলি, যে বিষয়গুলি অর্থব্যবস্থার সমগ্র দিকটাকে তুলে ধরা হয়, সমগ্র বিষয়টাকে আলোচনা করা হয়, সেই বিষয়টাই হচ্ছে সমষ্টিগত অর্থনীতি। তো সমষ্টিগত অর্থনীতির আলোচনা ক্রমে আমরা যদি উদাহরণ দিয়ে বুঝি, সেটা হচ্ছে কি, যেমন আজকের যে টপিকটা সেটা হচ্ছে জাতীয় আয়। জাতীয় আয় যখন আলোচনা করা হয় সেখানে এটা বিশাল আকার, এটা ক্ষুদ্র আকার না। মানে যদি অবস্থা অর্থনীতির দুইটা অবস্থা আরও দেখতে পাই আমরা, সেটা হচ্ছে মুক্ত অর্থনীতি আর হলো বদ্ধ, মানে ওপেন ইকোনমি আর ক্লোজড ইকোনমি। অর্থাৎ ন্যাশনাল ইনকামটাকে যদি আমরা ধরে নিই, এটা মুক্ত ইকোনমির মধ্যে একটা পার্ট হয়ে যায়। এটা গেল আমাদের প্রারম্ভিক সমষ্টি অর্থনীতির যে সমষ্টিগত অর্থনীতি কাকে বলে। এই সমষ্টিগত অর্থনীতির আমরা সেকেন্ড যে পার্টটা দেখব সেটা হচ্ছে জাতীয় আয় সম্পর্কিত সমষ্টিগত ধারণা। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে আমার এখানে লেখা আছে জিডিপি, মার্কেট প্রাইস। তাহলে জিডিপি কি বিষয়টা আমাকে আগে প্রথম জানতে হবে। জিডিপি হচ্ছে আমাদের ভারতবর্ষের যে মূল ভূখণ্ড আয়তনের, মানে ইন্ডিয়ান টেরিটরির মধ্যে আমরা জানি অর্থব্যবস্থার মধ্যে যারা উৎপাদন সেক্টরে রয়ে গেছেন, ব্যক্তি প্রতিষ্ঠান, ফার্ম, হ্যাঁ, এন্টারপ্রেনিয়ারশিপ, অর্থাৎ ইন্ডিয়ান টেরিটরির মধ্যে যত ধরনের উৎপাদন সেক্টর আছে, ওদের যত ধরনের উৎপাদিত দ্রব্য এবং সেবা সামগ্রীর মোট উৎপাদনকে যদি আমরা তার বাজার দাম দিয়ে গুণ করি, তাইলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশীয় জাতীয় উৎপাদন। তাহলে মোট দেশীয় জাতীয় উৎপাদনটা কি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডিয়ান টেরিটরির মধ্যে মোট যে উৎপাদন হয়, মোট উৎপাদনকে যদি আমরা তার দ্রব্যমূল্য দিয়ে গুণ করি, তাহলে সেই দ্রব্যমূল্য গুণ করার ফলে যে জিনিসটা পায় সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অথবা মোট দেশীয় উৎপাদন। অর্থাৎ আমি যদি ইংলিশে বলি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ দ্য মানি ভ্যালু, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ দ্য মানি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস produced by the all entrepreneurship in the domestic territory of a country in a accounting year। মানে এক বছরে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যত ধরনের উৎপাদন সংস্থা আছে, তাদের উৎপাদনের মোট সমষ্টিকে যদি আমরা বাজার দাম দিয়ে গুণ করি, তাইলে যে মানি ভ্যালুটা আমাদের সামনে এসে যায়, সেই মানি ভ্যালুটাকে আমরা বলছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটাকে যদি আমরা মার্কেট প্রাইসে কনভার্ট করি, মার্কেট প্রাইসটা আমরা চলতি দামে হতে পারে ভিত্তি বছরে, একটা হচ্ছে বেস ইয়ার আর একটা হচ্ছে কারেন্ট ইয়ার। তাহলে আমরা কারেন্ট ইয়ার যেটা আমরা বলি, বর্তমান যে প্রাইসটা থাকে, বর্তমান চলতি বছরের যে প্রাইস, সেটা দিয়ে যদি আমরা গুণ করি, সেটাকে আমরা বলবো কারেন্ট ইয়ার প্রাইস। বেস ইয়ার প্রাইস হচ্ছে পূর্বের কোনো একটা বছরকে যদি আমরা ভিত্তি বছর ধরে ওই উৎপাদনটাকে আমরা গুণ করি, তাইলে যে অর্থমূল্য পাবো সেটা হচ্ছে বেস ইয়ার। তাহলে যে কোনো উৎপাদনকে আমরা দুটি মাত্রা প্রকাশ করতে পারি। দুটি মাত্রার মধ্যে একটা হচ্ছে বেস ইয়ার আর একটা হচ্ছে কারেন্ট ইয়ার। এখন আমরা দেখব, আমাদের যদি বেস ইয়ারে নিয়ে যাই, তাহলে সেটা হচ্ছে আমাদের রিয়েল জিডিপি, আর যদি কারেন্ট ইয়ার দিয়ে আমরা
গুণ করি, কারেন্ট প্রাইস দিয়ে গুণ করি, সেটা হচ্ছে নমিনাল জিডিপি। তাহলে জিডিপি আমরা দুইটা জিনিস দেখতে পেলাম। একটা জিডিপি কি, যে দেশের ভিতরে, হ্যাঁ দেশের ভিতরে উৎপাদন সস্তা বলতে আমাদের দেশীয় হতে হবে এবং কোনো বিদেশিও হতে পারে, রেসিডেন্ট নন রেসিডেন্ট। কারণ আমাদের ইন্ডিয়ান টেরিটরির ভিতরে উৎপাদক সংস্থা শুধু ইন্ডিয়ান নয়, আমাদের বিদেশি ব্যাংক ব্যবস্থা রয়েছে, বিদেশি প্রতিষ্ঠান রয়েছে, তারাও আমাদের এখানে উৎপাদন করছে। তাহলে আমাদের ইন্ডিয়ান টেরিটরির মধ্যে রেসিডেন্ট নন রেসিডেন্ট মানে দেশীয় এবং বৈদেশিক ভাবে মোট যে উৎপাদন হচ্ছে সেই উৎপাদনটাকে আমরা জিডিপির মাত্রা প্রকাশ করতে পারি। তাহলে জিডিপির মাত্রা প্রকাশ করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস হয়, একটা হচ্ছে রিয়েল জিডিপি আর এটা হচ্ছে নমিনাল জিডিপি, মানে আর্থিক দেশীয় জাতীয় উৎপাদন। অর্থাৎ আর্থিক বলতে আমরা এটা রিয়েল না, রিয়েল না এই কারণেই, কারণ আমরা যদি বেস ইয়ারের কোনো একটা বৃত্তি বছরকে দাম দিয়ে নেই, সেই বৃত্তি বছরের দামটা দিয়ে যে আমরা মোট ভ্যালুটা পাবো সেটাকে আমরা রিয়েল বলছি। হ্যাঁ, আর যদি আমরা কারেন্ট চলতি বছরের যে প্রাইস দিয়ে যদি ইন্টু করি সেটাকে আমরা বলছি যে আর্থিক জাতীয় দেশীয় জাতীয় উৎপাদন। তাহলে এই কারণে হচ্ছে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখাই, বা আমি বলছি আমার এবার যদি আমার এই বছর বা 2019-এ যদি আমার জিডিপি আমরা ধরে নিতে পারি যে 1000 কুইন্টাল উৎপাদন হয়েছে আমাদের সমস্ত ভারতবর্ষে, তো 1000 কুইন্টালের চলতি দামকে আমরা বেস কত, আমি বেস ইয়ারের দাম নিয়ে নিই, বেস ইয়ারের দাম যদি আমি ধরি 100, তাহলে এখানে যে উৎপাদনটা আসবে, হ্যাঁ, আর চলতি যেটা কারেন্ট যে প্রাইস সেখানে যদি আমি ধরি যে 2.5 গুণ মানে 250 টাকা, হ্যাঁ, পার ইউনিট, তাহলে সেই ক্ষেত্রে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা অনেক বেশি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব যে চলতি দামের ক্ষেত্রে উৎপাদন যদি কমও হয়, চলতি ক্ষেত্রে উৎপাদন কম হলেও দেখা যাবে যে আমাদের মোট যে মানি ভ্যালুটা সেটা বেশি আসবে। তাহলে এটাকে আমরা কিন্তু রিয়েল বলতে পারি না। আমি একটু ক্যালকুলেশনের মাধ্যমেই দেখাতে যাচ্ছি বিষয়টা। প্রাইস বেস ইয়ার প্রাইসটাকে যদি আমরা 100 ধরি, কারেন্ট ইয়ার প্রাইসটাকে যদি আমরা 250 ধরি, তাহলে মোট উৎপাদন যদি আমরা 100 কুইন্টাল ধরি, তাহলে এখন আমরা যদি এটা ইন্টু করি 100 ইন্টু 100, তাহলে যা দাঁড়াবে, আর এটা আমরা ধরে নিই 100 ইন্টু 250, এটা ইউজ করে। তাহলে আমাদের কিউ হচ্ছে মোট উৎপাদন, আমরা ধরে নিয়েছি যে বেস ইয়ারের প্রাইসটা 100 আর কারেন্ট ইয়ারের প্রাইসটা 250। তাহলে আমার মোট যে উৎপাদন, দেশীয় উৎপাদনটা ইন্ডিয়ান টেরিটরির মধ্যে যদি আমরা ধরে নিই যে 100 কুইন্টাল, এক বছরে আমাদের 100 কুইন্টাল আলোচনার সুবিধার্থে, তাহলে আমাদের বেস ইয়ারের প্রাইসটা 100, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানি ভ্যালু আসে 10,000। কিন্তু সেম উৎপাদনটা যদি আমরা কারেন্ট ইয়ারে নিয়ে যাই, তাহলে কারেন্ট ইয়ারে যদি সেম উৎপাদনটাকে আমরা কারেন্ট ইয়ারের প্রাইস দিয়ে গুণ করি, তাহলে সেই উৎপাদনটা আসে, সেই মানি ভ্যালুটা আসে 25,000, 25,000। তাহলে সেখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের উৎপাদন যদি আমরা নাও বাড়াই, উৎপাদনটা পূর্বের অবস্থায় আছে, পূর্বের অবস্থায় উৎপাদন রেখে আমাদের কিন্তু যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেটা কিন্তু অনেক বেশি আকারে দেখানো হয়। যদি আমাদের গ্রস প্রোডাক্টটা নেক্সট ইয়ারে কমেও যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের যেহেতু কারেন্ট ইয়ারের দ্রব্যমূল্যটা অনেক বেশি, সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন মাত্রা কিন্তু বেশি আকারে নির্দেশ করবে। আমি যদি ধরে নিই যে আমাদের 100 কুইন্টালটা বর্তমানের উৎপাদন, আর এখন যে আমাদের উৎপাদনটা যদি 100 থেকে কমও হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা অনেক বেশি দেখাবে। তাহলে নমিনাল বলতে আমরা এটাই বুঝছি যে আমাদের একটা নির্দিষ্ট
যে উৎপাদন, উৎপাদনটাকে নির্দিষ্ট থাকে না, নির্দিষ্ট কোনো কারণে আমরা জানি যে অর্থ ব্যবস্থা উঠানামা করে অনেক সময় দেখা যায় আমাদের উৎপাদন বাড়তে থাকে, অনেক সময় উৎপাদন কমতে থাকে, কারণ এটা বাণিজ্যিক চক্রাকারে চলতে থাকে ইকোনমিক্স। তো এই অর্থ ব্যবস্থার মধ্যে বাণিজ্যিক চক্রে চলতে থাকে উৎপাদনের মাত্রা, হ্যাঁ, যদি আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে যদি আমরা বেস ইয়ারের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে আমাদের জিডিপি পূর্বের চাইতে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে সেটা আমরা বুঝতে পারবো। এই কারণেই আমরা জিডিপিকে মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্টে আমরা প্রকাশ করে থাকি। তাহলে জিডিপি, তাহলে আমরা এখন এটা থেকে জানলাম যে জিডিপি হচ্ছে আমাদের ইন্ডিয়ান টেরিটরির মধ্যে, হ্যাঁ, রেসিডেন্ট নন রেসিডেন্ট দ্বারা সমস্ত উৎপাদক সেক্টরের মাধ্যমে যা উৎপাদিত হচ্ছে তার মোট উৎপাদনকে, হ্যাঁ, মোট উৎপাদন বলতে আমরা কি বুঝবো, সেটা হচ্ছে দ্রব্য সামগ্রী এবং সেবা। এই মোট উৎপাদনকে যদি আমরা তার বাজার দাম দিয়ে গুণ করি, তাহলে আমরা যা পাবো সেটাই হচ্ছে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে আমরা নেট ডোমেস্টিক প্রোডাক্ট জানতে পারি। নেট ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমরা এখনই জানতে পারলাম। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে আমরা যদি ডিপ্রিসিয়েশন মানে অবচয়টা বাদ দিই, তাহলে আমরা নেট ডোমেস্টিক প্রোডাক্ট পেয়ে যাই। তাহলে অপচয়টা কি? আমরা জানি উৎপাদক সংস্থারা যখন উৎপাদন করেন, উৎপাদন করতে গেলে ওরা যে মেশিন অথবা ক্যাপিটাল গুডস এগুলি ইউজ করেন, এগুলি ইউজ করতে তাদের ফিক্সড, হ্যাঁ, কনজামশন মানে গুডসের উৎপাদন করতে গেলে বা দ্রব্য উৎপাদন করতে গেলে মূলধনের একটা অপচয় হয়ে থাকে। এই মূলধন অপচয় মানে কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল, কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল মানে হচ্ছে অপচয়, অর্থাৎ যে অপচয়টা হয় সেই অপচয়ের একটা খরচ আছে, সেই খরচটা যদি আমরা বাদ দিই, তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে যদি আমরা ডিপ্রিসিয়েশন মানে অবচয়টা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে নেট ডোমেস্টিক প্রোডাক্ট এট মার্কেট প্রাইস, এটা আমরা মার্কেট প্রাইসে প্রকাশ করতে পারবো, আবার এটা এফসিতেও প্রকাশ করতে পারবো। তাহলে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। আমরা এবার গ্রস ন্যাশনাল প্রোডাক্টে চলে যাব। তাহলে আমরা এখন জানতে পারলাম নেট ডোমেস্টিক প্রোডাক্ট কি। তাহলে নেট ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে যদি আমরা তার ডিপ্রেশনটা মানে অপচয়, মূলধনের যে অপচয় হয় সেই অপচয়টা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা আমাদের যে নেট ডোমেস্টিক প্রোডাক্টটা পেয়ে যাব। নেক্সট আমরা চলে যাচ্ছি জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অফ মার্কেট প্রাইস। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অফ মার্কেট প্রাইস, তাহলে আমরা প্রথমেই জানবো যে গ্রস ন্যাশনাল প্রোডাক্টটা কি। তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে মোট জাতীয় উৎপাদন, এটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে মোট দেশীয়, দেশের ভিতরে যে উৎপাদনটা হয় সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। আর আমরা জিএনপি যেটা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদনের মধ্যে আমরা শুধু দেশের ভিতরেই যে উৎপাদিত হচ্ছে এমন না, হ্যাঁ, এটার মধ্যে আমাদের নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম এমডট মানে আমাদের অর্থ ব্যবস্থা যদি মুক্ত অবস্থা থাকে, তাহলে বাইরের থেকে যে ইনকাম মানে দেশীয় এবং বিদেশীয় মাধ্যমে আমাদের দেশে যে জাতীয় হয় সেটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি একটা দেশে যে মোট যে উৎপাদন হয়, একটা দেশে দ্রব্য সামগ্রী মোট দ্রব্য সামগ্রী ও সেবা এক বছরে যে মোট দ্রব্য সামগ্রী ও সেবা উৎপন্ন হয় তাকে আমরা বলছি যে মোট জাতীয় আয়, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। এই মোট জাতীয় উৎপাদনকে
আমরা আমরা এখানে লিখছি যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের সঙ্গে যদি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, অর্থাৎ আমাদের দেশের যোগ সংখ্যাকে আমরা রেসিডেন্ট এবং বিদেশি হচ্ছে নন রেসিডেন্ট, এবং রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের মাধ্যমে যে ইনকাম হয়, আমাদের দেশের অনেক লোক বাইরে থাকে, তাদের মাধ্যমেও যে ইনকামটা আমাদের দেশের মধ্যে অন্তর্ভুক্ত হয়, মানে অর্থাৎ রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের আয়ের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা যদি আমাদের রেসিডেন্টের আয়টা বেশি হয় তাহলে আমাদের জিএনপিটা বেশি হবে। অর্থাৎ যে আয়টা আমরা পাই থাকি রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট থেকে, রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা যদি আমরা বেশি করতে পারি তাহলে আমাদের দেখা যাবে জিএনপিটা জিডিপি থেকে বেশি হবে। তাহলে আমাদের জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন হচ্ছে একটা দেশের মধ্যে এক বৎসরে মোট যে উৎপাদন হয়, মোট উৎপাদনকে সঙ্গে যদি আমরা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, অর্থাৎ আমাদের রেসিডেন্ট নন রেসিডেন্টের মাধ্যমে যে ইনকামটা হয়, সেই ইনকামটা যদি আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের সঙ্গে যোগ করে দিই তাহলে আমরা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পেয়ে যাব। এখন এনএফআই, এটা হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এটা হচ্ছে আমাদের যে রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের যে আয়ের ডিফারেন্স, সেই ডিফারেন্সটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। কারণ আমরা রেসিডেন্টের ইনকামটা যদি আমরা রেসিডেন্টটাকে যদি আমি আর ধরি আর নন রেসিডেন্ট, রেসিডেন্টের আয়, রেসিডেন্টের আয়টা যদি নন রেসিডেন্ট থেকে বেশি হয় তাহলে আমরা দেখব আমাদের জিএনপিটা বেশি হবে। কারণ রেসিডেন্টের মাধ্যমে যে আয়টা হয়, আমাদের দেশের একটা বিরাট অংশের লোক যেমন অন্য অন্য দেশে থাকে, অন্য অন্য দেশের অনেক লোক আমাদের দেশেও এসে আয় করে থাকে। তাহলে আমাদের দেশের লোকের আয় সামগ্রিকভাবে, আমাদের দেশের লোকের আয় যদি অন্যান্য আমাদের দেশে নিযুক্ত যারা তাদের মোট আয়ের চেয়ে বেশি হয় তাহলে আমাদের দেশের জিএনপিটা জিডিপি থেকে বেশি হবে। সিমিলারলি আমার দেশের যে রেসিডেন্ট বাইরে থাকে তাদের দ্বারা প্রাপ্ত মোট যে আয় যদি আমার দেশে নিয়োজিত নন রেসিডেন্টের আয়ের থেকে কম হয় তাহলে আমাদের দেশের জিএনপিটা কমে যাবে, জিএনপিটা কম হবে। তাহলে আমরা জিএনপি এট মার্কেট প্রাইসটা আমরা বুঝে নিলাম যে জিডিপি মার্কেট প্রাইস কি, জিএনপি মার্কেট প্রাইস কি। অর্থাৎ একটা ইন্ডিয়ান টেরিটরির মধ্যে মোট যে উৎপাদন হয় সেই উৎপাদনকে যদি আমরা বাজারজাত দাম দিয়ে গুণ করি তাহলে আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এট মার্কেট প্রাইস, সেটাকে আমরা বলছি বাজার দাম। সিমিলারলিভাবে আমাদের দেশের যে মোট জাতীয় দ্রব্য উৎপাদিত হচ্ছে, সেবা উৎপাদিত হচ্ছে, তাকে যদি আমরা বাজার দাম দিয়ে গুণ করি তাহলে আমরা সেই ক্ষেত্রে মানে মার্কেট প্রাইস মানে বাজার দামে জিএনপি পেয়ে যাব। এখন এফসিটা কি? আমরা যদি এখন জিএনপিএফসি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে যদি আমরা এফসি মানে ফ্যাক্টর কস্ট, অর্থাৎ আমরা যদি মোট উৎপাদন থেকে অবচয়টা বাদ দিয়ে দেই, জিএনপিএফসি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট মানে আমরা জানি প্রোডাক্ট যে কোনো জিনিস উৎপাদিত করতে গেলে সেই উৎপাদনে বিভিন্ন ফ্যাক্টর নিয়োজিত থাকে। কি কি ফ্যাক্টর নিয়োজিত থাকে? ফ্যাক্টর অফ প্রোডাকশন আমরা যাকে বলি, যে দেয়ার আর 4 ফ্যাক্টর অফ প্রোডাকশন, মানে আমাদের যে কোনো উৎপাদন স্তরে 4টি ফ্যাক্টর নিয়োজিত থাকে। সেই ফ্যাক্টরগুলি কি? প্রথমেই আমরা জানি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন।
ল্যান্ড, যে কোনো দ্রব্য উৎপাদিত করতে গেলে সেখানে ল্যান্ড আমাদের অবশ্যই লাগে। যে কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে লেবার লাগে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। তাহলে আমরা যদি যে ধরনের উৎপাদিত হলো সেই উৎপাদন থেকে যদি আমরা ট্যাক্সটা বাদ দিয়ে দিই, ট্যাক্স বাদ দেওয়ার পরে যে অংশটা অবশিষ্ট থাকে সেই অবশিষ্ট অংশ আমরা এই উৎপাদনের কার মধ্যে আমরা ভাগ করে দেই। আমাদের ল্যান্ড থেকে আমরা যে জিনিসটা পাই, রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট, প্রফিট, মানে খাজনা, মজুরি, ইন্টারেস্ট, প্রফিট, ল্যান্ড, লেবার, এটা হচ্ছে ক্যাপিটাল, অর্গানাইজেশন। ল্যান্ড থেকে রেন্ট দেওয়া হয়, লেবারকে ওয়েজেস দেওয়া হয়, ক্যাপিটালকে ইন্টারেস্ট দেওয়া হয়, অর্গানাইজেশনকে প্রফিট দেওয়া হয়। তাহলে আমাদের যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ফ্যাক্টর কস্ট, তাহলে এই আমাদের মোট উৎপাদন থেকে যখন ট্যাক্সটা আমরা বাদ দিয়ে দিই, বাদ দেওয়ার ফলে যে জিনিসটা থাকে এইভাবে এই চারটা জিনিসের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। নেক্সট আমাদের হলো নেট ন্যাশনাল প্রোডাক্ট। টোটাল উৎপাদন আমরা এখনই জেনে নিলাম যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট যে উৎপাদন সেই উৎপাদনকে যদি আমরা অবচয় মানে ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয়টা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা নেট ন্যাশনাল প্রোডাক্ট পেয়ে যাব। নেট ন্যাশনাল প্রোডাক্টকেই আমরা অনেক ক্ষেত্রে জাতীয় আয়ের মধ্যে ধরতে পারি, কারণ জাতীয় আয়টা মানে হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে আমাদের নেট ন্যাশনাল প্রোডাক্ট জাতীয় আয় কি, তাহলে জাতীয় আয় সম্পর্কে আমাদের যে বিভিন্ন অর্থনৈতিকবিদরা আছেন তারা কি বলেছেন আমরা দেখে নিই। তে অধ্যাপক মার্শালের মতে আমাদের যে ন্যাশনাল ইনকাম হচ্ছে লেবার অ্যান্ড ক্যাপিটাল অফ এ কান্ট্রি অ্যাক্টিং অন ইটস ন্যাচারাল রিসোর্সেস produce annually a certain net aggregate of commodities, material and immaterial, including services all kinds. তাহলে আমাদের মার্শালের ভাষা আমরা যে জাতীয় আয় বলতে যেটা জানতে পারলাম যে কোনো দেশের শ্রম এবং মূলধন ও দেশের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে অথবা কাজে লাগিয়ে এক বছরের মধ্যে আমরা যে পরিমাণ বস্তুগত দ্রব্য সেবা উৎপাদন করি তাই হচ্ছে মোট সমষ্টিটাই হচ্ছে আমাদের জাতীয় আয়। অধ্যাপক পিগু উনার মতে আমরা জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম বলতে আমরা কি বুঝি। পিগুর মতে ন্যাশনাল ইনকাম ইজ দ্যাট অফ দ্য অবজেক্টিভ ইনকাম অফ এ কমোডিটি ইনক্লুডিং অফ কোর্স ইনকাম derived from abroad which can be expressed in money। বিদেশ থেকে প্রাপ্ত আয় সমূহ সমাজের যে বাস্তব আয় অর্থমূল্যে প্রকাশ করা যায় সেটা হচ্ছে জাতীয় আয়। অধ্যাপক শ্যামল সেনের মতে আমাদের যদি আমরা জানতে চাই হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম, উনি বলেছেন ন্যাশনাল ইনকাম ইজ দ্যাট মানি মেজার অফ দ্য অ্যানুয়াল ফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন এ ইকোনমি। অর্থাৎ কোনো দেশের উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবার বার্ষিক প্রবাহের মোট অর্থমূল্যকেই আমরা জাতীয় আয় বলতে পারি। আমাদের অর্থব্যবস্থা যদি মুক্ত অর্থনীতিতে যুক্ত থাকে অর্থাৎ অন্যান্য দেশের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে জাতীয় আয়টা আমরা প্রকাশ করতে পারবো। আমাদের দেশটা যদি মুক্ত ওপেন ইকোনমিতে যুক্ত থাকে অর্থব্যবস্থা যুক্ত হয় সেই ক্ষেত্রে আমরা জাতীয় আয়টা পেয়ে যাব। জাতীয় আয়কে আমি ওয়াই দিয়ে প্রকাশ করলাম গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে যদি আমি ডিপ্রেশনটা বাদ দিয়ে দিই তাহলে আমি নেট ন্যাশনাল প্রোডাক্ট প্লাস এক্স মাইনাস এম, এক্সটা হচ্ছে এক্সপোর্ট, এমটা হচ্ছে ইম্পোর্ট, এবং এক্সপোর্ট এবং ইম্পোর্টের মাধ্যমে যে ডিফারেন্সটা হয় সেই ডিফারেন্সটা যদি
আমরা এটার সঙ্গে যোগ করি, তাইলে আমরা আমাদের দেশের জাতীয় আয় পেয়ে যাব। তাহলে জাতীয় আয়টা পাওয়ার জন্য আমাকে অবশ্যই কি জানতে হলো, যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এগুলিকে যদি আমার অর্থ ব্যবস্থার সঙ্গে উৎপাদন করতে গিয়ে যে অপচয় হয়ে থাকে, সেই অপচয়টাকে যদি আমরা বাদ দিয়ে দিই, সেই অপচয় বাদ দেওয়ার ফলে যে অংশটা থাকে সেটা হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। আর এই নেট ডোমেস্টিক প্রোডাক্টের সঙ্গে যদি আমার মুক্ত অর্থনীতির থেকে যে আয়টা আসে সেই আয়টা যোগ করি, তাহলে আমি আমার দেশের মোট জাতীয় আয়টা পেয়ে যাই। তাহলে এই জাতীয় আয় আমার পাওয়ার জন্য যে এক্স মাইনাস এম, এক্সপোর্ট এবং ইম্পোর্ট, সেটা কিন্তু সবসময় পজিটিভ হবে এমন কোনো ভাবার কারণ নাই। সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে। কারণ এক্সপোর্ট আমার দেশের যে সমস্ত দ্রব্য সামগ্রী উৎপাদন হয় তার একটা পার্ট আমরা এক্সপোর্ট করে থাকি। আবার আমার দেশের জন্য যে সকল দ্রব্য সামগ্রী খুবই অতি প্রয়োজনীয় সেগুলি আমরা বিদেশ থেকে নিয়ে আসি, সেটা হচ্ছে ইম্পোর্ট। তাহলে এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে অন্তরের ব্যবধানের ফলে যদি আমাদের দেখা যায় যে আমাদের ব্যবধানটা বেশি হয়, তাহলেই আমাদের জাতীয় আয়টা ধনাত্মক পজিটিভ হবে। আর যদি দেখা যায় ইম্পোর্টটা আমরা বেশি করছি, এক্সপোর্টটা কম হচ্ছে, তাহলে সেখানে আমাদের কিন্তু জাতীয় আয়টা কমে যাবে, কারণ এটা নেগেটিভ। এক্স মাইনাস এমটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাইলে এই কারণে আমাদের জাতীয় আয়টা যদি আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এক্সপোর্ট বাড়াতে হবে, জিডিপি বাড়াতে হবে। হ্যাঁ, জিডিপি যদি আমরা বেশি করি তাইলে আমাদের জাতীয় আয়টা বৃদ্ধি হবে। আর জাতীয় আয় যদি আমরা বৃদ্ধি করতে পারি, অবশ্যই আমাদের দেশের কর্মসংস্থান বাড়বে, ওয়েলফেয়ার মানে অর্থনৈতিক যে আমাদের চাহিদাগুলি আছে, মৌলিক চাহিদাগুলি আছে, সেই চাহিদাগুলি পূরণ করে সমাজের যে উন্নয়ন, যেটা আমরা বলছি বেকার সংস্থা, কর্মসংস্থান, হ্যাঁ, জাতীয় স্তরে যত ধরনের উন্নয়নের কর্মসংস্থান আছে সেইগুলি আমরা করে দিতে পারবো। তাইলে আমরা আজকের যে ক্লাস, সেই ক্লাস থেকে আমরা যে ম্যাক্রো ইকোনমিক্সের যে একটা পার্ট, হ্যাঁ, ইউনিট 1-এর মধ্যে আমরা দেখতে পেলাম ন্যাশনাল ইনকাম বলে একটা চ্যাপ্টার রয়েছে। সেই ন্যাশনাল ইনকাম, হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম জানলাম, এবং ন্যাশনাল ইনকামের যে রিলেটিভ পার্টস, রিলেটিভ টার্মস, সেগুলি জিডিপি, জিএনপি, এনএনপি, এট মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্টের মাধ্যমে এই বিষয়গুলি আমরা আজকে জানতে পারলাম। এবং মোট দেশীয় উৎপাদনের মাধ্যমে আমাদের যে কল্যাণ হয়, আমাদের অর্থব্যবস্থার যে একটা কল্যাণ হয়, সামগ্রিক অর্থব্যবস্থার যে একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা আমরা কিন্তু আমাদের এই জিডিপির মাধ্যমে আমরা জানতে পারি। এই কারণে জিডিপিটা আমাদের, যদি আমরা বেস ইয়ারের প্রাইসে আমরা কম্পেয়ার করি, বেস ইয়ার প্রাইসে আমরা যদি করি, তাহলে সেই বেস ইয়ারটাই হচ্ছে আমাদের রিয়েল জিডিপি এবং রিয়েল জাতীয় আয়। আর যদি কারেন্ট প্রাইসে আমরা হিসাব করি, তাহলে সেখানে আমরা রিয়েলটা পাচ্ছি না। তাইলে আমাদের রিয়েলটা থেকে আমরা বুঝতে পারি আসলে আমাদের জিডিপি বাড়ছে না কমছে। তো আজকে এই ক্লাস থেকে আমরা আমাদের যে ম্যাক্রো ইকোনমিক্সের একটা পার্ট, সেটা ন্যাশনাল ইনকাম, এটা তোমরা বুঝতে পারলে, এবং এটা অবশ্যই তোমরা যদি বাড়িতে একটু দেখে নাও, তাহলে আমার মনে হয় তোমাদের কাছে অনেকটা সহজেই বোধগম্য হয়ে উঠবে। আশা করি হ্যাঁ, এগুলি বাড়িতে তোমরা একটু দেখবে। পরবর্তী ক্লাসে নেক্সট যে পার্টটা রয়ে গেছে, সেই পার্টটা আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার।